ত্রিপুরা ডুম্বুর বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের লং মার্চ, নদীতে বাঁধ নির্মাণের প্রতিবাদ। বঙ্গবন্ধুর খুনিদের মতো শেখ হাসিনাকেও দেশে এনে বিচার করা সম্ভব, অস্ট্রেলিয়ার গণমাধ্যমের বিশ্লেষণ। একাধিক মামলায় সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান গ্রেফতার, আজই তোলা হবে আদালতে। সড়কে আবারও ঝরল প্রাণ, এবার কুমিল্লায় বাসে ধাক্কায় মাইক্রোবাসের 4 যাত্রী নিহত। এবং স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে, ঊর্ধ্বমুখী চাল, মাছ, মাংসের দাম নাগালের মধ্যে রাখার প্রত্যাশা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবার বিস্তারিত। নদীতে ভারতের অবৈধভাবে বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার সকালে 10টি ট্রাক যোগে রাজধানীর শাহবাগ থেকে লং মার্চ শুরু করা হয়। মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীতে বাঁধ নির্মাণ করা স্পষ্টতই আন্তর্জাতিক আইন লঙ্ঘন। বাঁধ তুলে নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। মাইনুদ্দিন আরিফের প্রতিবেদন। সম্প্রতি ভারতের ডুম্বুর বাঁধ খুলে দিয়ে পানিতে ডুবিয়েছে কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর সহ বাংলাদেশের 12টি জেলা। বছরের পর বছর ধরে চলছে ভারতের এই কর্মযজ্ঞ। এবার এর বিরুদ্ধে প্রতিবাদে দাঁড়িয়েছে হাজারো ছাত্র জনতা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের অবৈধভাবে বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে এই লং মার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ। আর হচ্ছে যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো ভেঙে ফেলা দরকার, নাহলে আমাদের বাংলাদেশে বহুত কষ্ট হয়, সমস্যা হয়। ইদানিং সম্প্রতি ফেনীতে আমাদের অনেক মানুষ মারা গেছে। ভারতের একক সিদ্ধান্তে স্বৈরাচার হাসিনার সহযোগিতায় এসব বাঁধ নির্মাণ করে নিজেদের সুবিধা হাতিয়ে নিচ্ছে বলে দাবি করেন নেতাকর্মীরা। এতদিন যে ফ্যাসিস্ট সরকার, দিল্লি শাসিত সরকার আমাদের এখানে ছিল, এই ফ্যাসিস্টকে হারানোর পর তারা তাবেদারির বাদ দিয়ে আমরা নতুন রাষ্ট্র নির্মাণ করতে চাই। ভারতের নির্মাণ করা এসব বাঁধ ভেঙে দেওয়ার দাবি জানান তারা। আমরা ভারতের নির্মিত বাঁধ ভাঙার প্রতীকী কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের অংশীদারিত্ব নিশ্চিত না করে ভারতের ডুম্বুর বাঁধ নির্মাণকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেন মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ভারত গত 50 বছরে যত অবৈধ একতরফা বাঁধ নির্মাণ করেছে, অতি সত্বর বাংলাদেশ সরকার সমস্ত আন্তর্জাতিক কমিউনিটিকে, প্রেসার গ্রুপকে সাথে নিয়ে সেই বাঁধগুলো উচ্ছেদের দাবি জানাতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। প্রত্যর্পণ চুক্তির শর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 2 খুনিকে ফেরত দিয়েছিল প্রতিবেশী ভারত। এদের একজনকে ঝুলানো হয় ফাঁসিতে। শিক্ষার্থী জনতা হত্যা মামলায় পলাতক শেখ হাসিনাকেও একইভাবে ভারত থেকে ফেরানো সম্ভব। এ নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন করে অস্ট্রেলিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য কনভারসেশন। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। 2013 সালে শেখ হাসিনার শাসনামলে প্রতিবেশী ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি হয় বাংলাদেশের, যে চুক্তিটি সংশোধন হয় 2016-তে। দুদেশের অপরাধীদের ফেরত চাওয়ার প্রক্রিয়া সহজ এবং বিচারের মুখোমুখি করতেই চুক্তিতে পৌঁছায় শেখ হাসিনা ও মোদি সরকার। সে সময় উভয় দেশেই এই প্রত্যর্পণ চুক্তিতে পৌঁছাতে ছিল মরিয়া। 5 আগস্ট গণ অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার বিরুদ্ধেও বিচারের প্রক্রিয়া শুরুর পথে। কোটা সংস্কার থেকে শুরু করে সরকার বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডে তার বিরুদ্ধে জমছে মামলার পাহাড়। ফলে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি। নয়াদিল্লি ঢাকার মধ্যকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শতাধিক মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে ঢাকা। এ নিয়ে বিশ্লেষণধর্মী সংবাদ মাধ্যম দ্য কনভারসেশনে উঠে এসেছে 1975-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জড়িত 2 অপরাধী রিসালদার মোসলেউদ্দিন এবং ক্যাপ্টেন আব্দুল মাজেদকে 2020 সালে ভারত থেকে ফেরাতে ভূমিকা রাখে ওই চুক্তি। এর মধ্যে সে বছর 11 এপ্রিল আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর হয়। অপরদিকে 2015 সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা প্রধান অনুপ চেটিয়াকেও ফেরত দেয় বাংলাদেশ সরকার।
ওই প্রতিবেদনে আরও উঠে এসেছে ভারত থেকে ফেরাতে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি কতটুকু কাজে দেবে, অথবা নয়াদিল্লি কি আদৌ তাকে ফেরত দেবে। বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের ফেরত আনা গেলে গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকেও চাইলে ফেরত দিতে পারে দেশটির সরকার। এ নিয়ে অস্ট্রেলীয় ভিত্তিক সংবাদ মাধ্যম কনভারসেশনে আরও এসেছে, চুক্তি থাকলেও রাজনৈতিক বিবেচনায় তা বাধার মুখে পড়তে পারে। এ বিষয়টি সামনে এনে শেখ হাসিনাকে ঝুঁকিতে না ফেলতে ঢাকার হাতে নাও তুলে দিতে পারে দিল্লি। আর তিনি যদি ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন, সেক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি অর্থহীন হয়ে পড়বে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। শাহজাহান খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তাকে। ধানমন্ডির থানার মোতালিব হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক নৌমন্ত্রীকে। বিকেলে তাকে আদালতে তোলা হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানা পুলিশ 10 দিনের রিমান্ড চাইবে। সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানকে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই নিয়ে আরও জানাতে দর্শক মিন্টো রোড থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাজহুল ইসলাম। মাঝার, শাহজাহান খানকে আদালতে তোলা হয়েছে কিনা, কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে কিন্তু বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পরে কিন্তু তাকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়। গ্রেফতারের প্রায় 12 ঘন্টা ইতিমধ্যেই পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু তাকে আদালতে তোলা হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে দুপুরের পরে তাকে আদালতে তোলা হতে পারে, তবে এখনো তাকে আদালতে তোলা হয়নি। তবে আশা করছি আমরা যেটা জানতে পেরেছি হয়তো বা বিকেলের দিকে তাকে আদালতে তোলা হবে। আপনি জানেন যে একজন আসামিকে গ্রেফতারের পরে 24 ঘন্টার মধ্যেই তাকে আদালতে তুলতে হয়। সেই বাধ্যবাধকতা হয়তো বা সন্ধ্যা নাগাদ তাকে আদালতে তোলা হতে পারে। আপনি জানেন যে তাকে যে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে সেই মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে এবং ধানমন্ডি থানা পুলিশ যেটি বলেছেন যে ইতিমধ্যেই তার নামে অনেকগুলো মামলা হয়েছে। প্রথমত আপাতত তাকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আপনি জানেন যে শাহজাহান খান শুধু ঢাকায় তার নামে মামলা হয়নি, ঢাকার বাইরেও কিন্তু অর্থাৎ তার যে নির্বাচনী আসন মাদারীপুর 2 আসন সেখানেই কিন্তু তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এবং শাহজাহান খানিরা 13 আগস্টের পর থেকে কিন্তু আওয়ামী লীগের অনেক হ্যাভিওয়েট নেতা ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন এবং আরো হয়তো বা অনেকে গ্রেফতার হতে পারে এমনই আশঙ্কা থেকে কিন্তু অনেকে লুকিয়ে আছেন। শাহজাহান খানও কিন্তু অনেকদিন থেকে অর্থাৎ 5 আগস্টের পরে শেখ হাসিনার পতনের পর থেকেই কিন্তু শাহজাহান খান পলাতক ছিলেন। গতকালকে মূলত একটা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে মূলত তাকে গ্রেফতার করা হয়। আপনাকে বলে রাখি শাহজাহান খান কিন্তু তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে অবৈধ সম্পদ অর্জনের দায়। শাহজাহান কিন্তু একাধারে দীর্ঘদিন তিনি নৌ পরিবহন মন্ত্রী ছিলেন এবং তিনি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি এবং তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে তিনি এই সড়ক পরিবহনে কোটি কোটি টাকা চাঁদাবাজি করতেন শাহজাহান খান এবং সেখানেও তার বিরুদ্ধে একাধিক তার মামলা হয়েছে ইতিমধ্যেই এবং সেগুলোতে মামলা থেকে গ্রেফতার দেখানো হবে কিনা সেটা এখনো আমাদেরকে জানানো হয়নি বা আমরা জানতে পারিনি। তো ইতিমধ্যেই তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে এবং আপনাকে যদি বলি ধানমন্ডির যে থানায় যে মামলায় তাকে অভিযোগ করা হয়েছে সেটা হচ্ছে 4 আগস্ট মোতালিবকে যেভাবে হত্যা করা হয় সেখানে উস্কানিদাতা হিসাবে তাকে 23 নম্বর আসামি হিসাবে লিস্টেড করা হয়েছে এবং এই মামলার কিন্তু 1 নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অনেক হ্যাভিওয়েট নেতা এবং পুলিশের একাধিক কর্মকর্তাও রয়েছেন। এবং আপনাকে বলে রাখি শাহজাহান খানকে বিকেলের দিকে আদালতে তুলে তাকে রিমান্ড চাইবে, পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে হয়তোবা তার কাছ থেকে আরো কিছু তথ্য পাওয়া যায় কিনা, হয়তোবা পুলিশ রিমান্ড নেওয়ার পরে হয়তোবা তারা আরো তথ্য পেলে আমরা হয়তোবা জনগণকে জানাতে পারবো। মূলত এই ছিল শাহজাহান খানের গ্রেফতার সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার, ধন্যবাদ আপনাকে। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেফতার করেছে র্যাব। পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব 12 জানিয়েছে শিরহানের কাছ থেকে বিদেশি একটি পিস্তল, একটি ম্যাগাজিন,
4 রাউন্ড গুলি ও 10 পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এই সময় তার প্রাইভেট কারটিও জব্দ করা হয়। শিরহান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এজাহার আসামি। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুর ছাড়াও সাংবাদিকদের উপর হামলার অভিযোগ রয়েছে তমালের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়ে তার বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা হয়েছিল। কুমিল্লার 14 গ্রামে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারে 3 জন সহ মৃত্যু হয়েছে 4 জনের, আহত 5 জন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্টারলাইন পরিবহনে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। সহকর্মী সুমন কবিরের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন আপু। স্ত্রী সন্তান নিয়ে মাইক্রোবাসে করে ফেনীর নিজ বাড়ি থেকে ঢাকার পথে রওনা দেয় মামুন। মাঝপথে সেই যাত্রা থামিয়ে দেয় সড়ক দুর্ঘটনা। প্রাণ যায় মামুন, তার 5 মাস বয়সী ছেলে সাইমন, শাশুড়ি মাজেদা বেগম ও মাইক্রোবাস চালকের। আমার ভাই মামুন মারা গেছে, তার ছেলে মারা গেছে, তার শাশুড়ি মারা গেছে, তারপরে ড্রাইভার ভাই মারা গেছে, মোট 4 জন মারা গেছে। সকালে কুমিল্লার 14 গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মামুনদের বহনকারী মাইক্রোবাসটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নানকড়া এলাকায় পৌঁছালে স্টারলাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে ধাক্কা দেয়। দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। আমাদের গাড়িতে যাত্রী ছিল 8 জন, আমাদের ড্রাইভার সহ 9 জন। যখন মিরাজ বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে আসে, সামনে একটা ট্রাক ছিল। ট্রাক থাকার কারণে আমাদের মাইক্রো নোহা গাড়িটা যখন ব্রেক করে, পিছন থেকে স্টারলাইন আসে, দ্রুতগমে স্টারলাইনটা আসে মারি দেওয়ার পরে গাড়িটা ওখানে ঘুরে যায়। ঘুরে যাওয়ার পরে অপোজিটে গাড়িটা আবার মারে। পুলিশ মাইক্রোবাস ও বাসটি জব্দ করেছে। ঘটনার পর থেকে পলাতক বাসটির চালক। আমরা এখন পর্যন্ত যেটা নিশ্চিত হয়েছি যে 4 জন মারা গেছে, এর মধ্যে 3 জন পুরুষ, 1 জন মহিলা। ঘটনাস্থল থেকে একটা স্টারলাইন পরিবহন আটক করে পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। স্থানীয়দের অভিযোগ, এই পথে বেপরোয়া হয়ে উঠেছে স্টারলাইন পরিবহনের বাস। প্রায় দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে এই বাসের বেপরোয়া গতির কারণে। নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বস্তি নেই রাজধানীর নিত্যপণ্যের বাজারে। মোটা চালের দাম বেড়েছে কেজি প্রতি 3 টাকা। সবজির দামও ঊর্ধ্বমুখী। কাঁচামরিচ ডাবল সেঞ্চুরিতে। দাম নাগালের মধ্যে আনতে সঠিক বাজার ব্যবস্থাপনা ও কঠোর মনিটরিং চান ক্রেতা সাধারণ। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। কিছু নিত্যপণ্যের দাম কমলেও বেশিরভাগ রয়েছে আগের মতোই। বেড়েছে 2-1টির। কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 170 টাকায়। সোনালিকা মুরগি 240 থেকে 250। লাল ডিমের হালি 55 টাকা। আমরা চাই বাজারটা আরেকটু স্থিতিশীল হোক। বাজারও একটু নিয়ন্ত্রণে আছে। আপনার মনে করেন ব্রয়লার 170 টাকা কেজি বেচতেছে আজকে, আর সোনালি এটা বেচতেছে 250 টাকা কেজি। এই মুহূর্তে এমনি দামে বাড়তি থাকে, আর হয়েছে তাই উল্টো হয়েছে বর্ষা। চিকন চাল আগের দামে থাকলেও 2 থেকে 3 টাকা বেড়েছে মোটা চালের দাম। 56 থেকে 57 টাকায় বিক্রি হচ্ছে 28 চাল। দাম বৃদ্ধির কারণ হিসেবে দোকানিরা দায়ী করছেন মিলারদের। তো এটা দাম তো 73 বা 75, এটা তো একটু বেশি দামি। সাধারণ মানুষের জন্য এটা মানে বেশি হয়ে যায়। মিলারে পুঁজি লোক দানের দাম একরকম আছে, দানের দাম কমে নেই। মাছের দাম রয়েছে বেশ চড়া। 350 থেকে 450 টাকায় বিক্রি হচ্ছে রুই ও কাতল মাছ। ইলিশের কেজি 1500 টাকা। সরকার পরিবর্তন হয়েছে তো আমরা এখনো আশাবাদী। আমদানি যদি একটু বেশি হয়, সামনে দিয়া মাছের দাম আর একটু কমার সম্ভাবনা আছে। 900 গ্রাম বা 800 গ্রাম এগুলোর দাম বলতেছে 1500 টাকা। তাহলে আমরা কি মানে এর কোনো পরিবর্তন পাচ্ছি না। চিনি, সয়াবিন তেল, মসুর, খেসারি, মুগ ডালের দাম আগের মতোই থাকলেও বেড়েছে ছোলা ও ছোলার ডালের দাম কেজি প্রতি 5 টাকা করে। ছোলা বিক্রি হচ্ছে 130 আর ছোলার ডাল 135। ক্রেতারা বলছেন আরও নিয়ন্ত্রণে আনা প্রয়োজন বাজার। যখন একটু ক্রাইসিস হয়, সংকট হয়, তখন যারা ইম্পোর্টার তারা একটু দাম বাড়াই ফেলে, এই জন্য দাম বেড়েছে। এটা বর্তমানে যে বেতন পাই সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে আমাদের কোলায় না। মাস শেষে দেখা যাচ্ছে যে 15 দিনের মাথায় আমরা সেই পর্যন্ত পৌঁছাতে পারি না। পটল 40, ঢেঁড়স 50, পেঁপে 35 হলেও বেগুন 80 থেকে 100 টাকা। সিম আর কাঁচামরিচ রয়েছে ডাবল সেঞ্চুরিতে। বিক্রেতারা অজুহাত দিচ্ছেন বন্যার কারণে সবজির সরবরাহ কম। রসুন প্রতি কেজি 220 টাকা। কয়েকদিন আগেও তো শশা কিনলাম 40 টাকা, আজকে 60 টাকা। এই সবজির আমদানিটা কম থাকার কারণে সবজির দামটা মানে কিছু কিছু সবজির দাম তুলনামূলক একটু বাড়ছে।
গরু ও খাসির মাংস রয়েছে আগের দামেই, গরু 750 ও খাসি 1100 টাকা প্রতি কেজি। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। কেউ চাকরি করছেন 20 বছর, কেউ বা তারও বেশি। আশা হয়তো পাবেন সরকারি বেতন, কিন্তু 2 বছর আগে প্রতিষ্ঠান এমপিওর ঘোষণা হলেও ঘুষের কাছে হেরে যাচ্ছেন রংপুর বিভাগের 180টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় 600 শিক্ষক। ঘুষ দিয়ে কর্মকর্তাদের খুশি করতে না পারায় নানা অজুহাতে মাসের পর মাস রিজেক্ট হচ্ছে বেতনের ফাইল। রংপুর থেকে মাহমুদ রকির ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। দুঃখ, কষ্ট আর বেদনায় ভরা অসহায় শিক্ষকদের চোখের পানির চেয়ে যেন দাম বেশি ঘুষের অর্থের। তাদের অভিযোগ, টাকা দিতে না পারায় ফাইল নেড়ে চেড়ে রিজেক্ট করা হচ্ছে প্রতিনিয়ত। এমন চিত্র রংপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের। বলে যে আপনার সার্টিফিকেটটা পরে কেন, যে স্যার তখন তো এই বিষয়ই ছিল, তখনকার আমাদের পেপারস আছে, মানে কাগজ আছে, সেইভাবে নিয়োগেও নেওয়া আছে, তারপরে স্যার ছাড়ে না। শিক্ষকরা জানান 2005 সালের আগে পরে প্রতিষ্ঠিত যেসব বিদ্যালয়ে সরকারের সব শর্ত পূরণ করেছে, সেগুলো 2022 সালে এমপিও ভুক্তির নির্দেশনা দেয়া হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 2013 থেকে 2016 সাল পর্যন্ত নির্ধারিত সময় ধরে যাচাই বাছাই শেষে এমপিওভুক্ত করা হয় বিদ্যালয়গুলোকে। পরে শিক্ষক ও কর্মকর্তারা আবেদন করলে এমপিও ভুক্তি নিয়ে শুরু হয় নানা টালবাহানা। এমন অনেকেরই এমপিও ভুক্তি হয়েছে যারা শর্তই পূরণ করেননি বলে অভিযোগ করেন শিক্ষকরা। নির্ধারিত সব শর্ত পূরণ করেও ঘুষের টাকা না দেয় হয়রানির শিকার হচ্ছেন 600 শিক্ষক। এ নিয়ে তারা একত্রিত হয়ে জানিয়েছেন প্রতিবাদও। ব্যাংক বেজে নাম 13 সাল থেকে আমাদের 22 সাল পর্যন্ত ব্যাংক বেজে নাম আছে, আমাদের বৈধ নিয়োগ, আমাদের ম্যানেজমেন্ট কমিটি নিয়োগ দিয়েছে, সেখানে আমরা অবৈধ হইলাম কিভাবে? ওদের একটা বাইরের একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটের মধ্যে যারা কাজ করে পারে বা যোগাযোগ করতে পারে তাদেরগুলো হচ্ছে। ক্ষুব্ধ শিক্ষকরা বলছেন, একই অফিসে প্রায় 1.5 যুগ চাকরি করায় ঘুষ বাণিজ্য নিয়ন্ত্রণ করেন উপপরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা শহীদুল্লাহ। ভুক্তভোগীদের অভিযোগ, কাগজ যোগ্যতা যাই থাকুক, অর্থ পেলেই পার হয় ফাইল। 2.5 লক্ষ টাকা দিলে তোমার এমপিও হবে, কিন্তু আমি 2.5 লক্ষ টাকা সংগ্রহ করতেও পারি নাই, কিন্তু আমার এমপিওটা হয় নাই। কোনো সংশ্লিষ্টতা নেই এবং সরকারি নীতিতে অটল জানিয়ে বিষয়টি এড়িয়ে যান অভিযুক্ত আঞ্চলিক পরিচালক ও তার ব্যক্তিগত কর্মকর্তা। আমি কখনোই এমপিওর দায়িত্বে না, আমি কোনো সময় তো টেকনিক্যাল সাপোর্ট করি মাত্র, ল্যাপটপ অন করা অফ করা, কোনো একটা ফাইল বের করে দেওয়া, এইটাই। এটা না দেখলে বলতে পারবো না, কারণ আমার তো আবার জাজ করতে হবে যে আসলে ব্যান্ডবেজ আছে কিনা। ওটা 1 নম্বর। আর আমার অফিসে কোনো রকম আমাদের ইয়াও রাখি নাই, যদি কেউ কাউকে টাকা দেয় নির্দেশ, সেটা তো আর আমি বলতে পারবো না। ঘুষ দুর্নীতি বন্ধে এসব কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। বাস ও সিএনজি অটো চালকদের দ্বন্দ্বের জেরে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের কর্মবিরতিতে কুষ্টিয়া থেকে বন্ধ রয়েছে সব রুটে বাস চলাচল। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সম্প্রতি ভেড়া মারায় যাত্রী উঠানো নিয়ে সিএনজি অটো চালকদের সঙ্গে বাস চালকদের দ্বন্দ্ব বাঁধে, আহত হয় বেশ কয়েকজন। এর জের ধরে নিরাপত্তার অভাবে কুষ্টিয়া, মেহেরপুর ও প্রাকপুর মহিষকুণ্ডি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। পরে বিষয়টি সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানানো হলে আবারও বাস চলাচল স্বাভাবিক হয়। এরপর আবারও অটো চালকরা বাস চালকদের মারধর ও গাড়ি ভাঙচুর করা হয়। তাই দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার ভোর থেকে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের জন্য কুষ্টিয়া থেকে খুলনা, রাজশাহী, মেহেরপুর, গোয়ালন্দ সহ সব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়।